কিন্তু আড্ডাটা আসলে শেষ পর্যন্ত হবে না সময়ের সংক্ষিপ্ততার জন্য। এলি বড়ুয়ার কাছে আমি প্রশ্ন করব আমাদেরকে বলার জন্য যে একজন প্রযুক্তিবিদের কাছে আশা করা যায় যিনি টিভিতে কাজ করেন তিনি টিভির প্রযুক্তি নিয়ে কাজ করবেন, তিনি সাহিত্য নিয়ে কিভাবে টাইম টিভিতে কাজ করেন, কি করেন আমি জানতে চাই। কারণ টাইম টিভির সাথে আমরা অনেকেই খুব সংক্ষিপ্ত পরিচয় আমাদের। সাহিত্য আর টিভি এই দুইটা জিনিস কি করে এক হলো, আপনি কি করে ম্যানেজ করেন আমাদের একটু বলেন। সাহিত্যটা হচ্ছে নিজের মধ্যে, এটা এটা হচ্ছে মনন শিল্পী, এটা আমার মনের থেকে আসা। এটা আসলে কোনো আমার অকুপেশন না, বা আমি কখনো চিন্তা করিনি আমি একজন কবি হব বা কখনো লেখালেখি করবো। এটা আমি আমি নেচারালি হচ্ছে আমি একজন ভাবুক মানুষ, ভাবনা থেকেই এত লেখালেখি। এবং আজকে যে কবিতাটাও লিখবো ওটা আমার মনকে নিয়েই লেখা। আর যদি বলে থাকেন যে টিভি মানে আমি হচ্ছে টিভি হোস্ট। আমি বিভিন্ন রকমের সঞ্চালনা করি, বিভিন্ন গানের, কবিতার বা রাজনৈতিক বিষয়ে কোনো অনুষ্ঠানে আমি সঞ্চালনা করে থাকি। আর এটা হচ্ছে একটা শখ, বাট কবিতা লেখা বা কবিতা আবৃত্তি হচ্ছে আমার ভালোবাসা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এলি, খুব ভালো লাগলো। আমি এরপর চলে যাব। ও আমি ভেবেছি, দুঃখিত, প্লিজ এলি এখন একটা কবিতা শোনাবে তার নিজের লেখা। আমার কবিতার নাম হচ্ছে মনের জীবননাশ। তুই কি জানিস এই মনের ভেতরে কত নানান চরিত্র? মন কখনো হাসে, কখনো কাঁদে, কখনো থাকে নীরব, কখনো উত্তাল, কখনো ক্লান্ত, কখনো উচ্ছল, কখনো বৈশাখী ঝড়, কখনো রৌদ্র করজ্জ্বল, কখনো শীতল, কখনো ক্ষিপ্ত। তুই কি জানিস মনে কত রং, রংধনুর মতো? মন কখনো রঙিন, কখনো শুভ্র, কখনো ধূসর, কখনো বিবর্ণ, কখনো মন উড়ে বেড়ায় যাযাবরের পাখা লাগিয়ে দূর দূরান্তে, আবার কখনো ডানা খুলে স্তব্ধ হয়ে থাকে ঘরের কোণায়। মন যে কি বুঝি না। তুই কি জানিস মনেরও অনেক জন্মদিন হয়, যখন সে প্রেমে পড়ে, যখন সে নতুন স্বপ্ন দেখে, নতুন সংসারে বাঁধে ঘর। কিন্তু মনের মৃত্যু একবারে হয়, যার পুনর্জন্ম হয় না আর। আর এই মনের জোরেই বেঁচে থাকে মানুষটা। ধন্যবাদ। চমৎকার। মনের জোরেই বেঁচে থাকে মানুষের, আমরা সবাই, কি সত্যি কথা। কিন্তু সেটার পরিবেশনাটা যদি সুন্দর করে হয় সেটা আমাদের সবাইকে কথাটা আবার নতুন করে মনে করিয়ে দেয়। আমি এরপর যাব হচ্ছে প্রথম আলো পরিবারের নিউ ইয়র্কের আরেকজন সদস্য কুলসুম আক্তার সুমি। কুলসুম আক্তার সুমি জন্মগ্রহণ করেন 1978 সালের 27শে নভেম্বর কুমিল্লা জেলার লাকসামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। লিখছেন অনেকদিন, তার প্রকাশিত কাব্যগ্রন্থ আছে, গল্প সংকলন আছে, ছড়া সংকলন আছে। শব্দের ইচ্ছে ঘুড়ি, জ্যোৎস্নার জলছাপ, চড়ুই ভাতি জীবন, নৈশব্দের ফুল তার কাব্যগ্রন্থগুলির নাম। ছড়া সংকলন নানুমণির উপহার, সোনালী ডানার চিল। আমি সুমিকে প্রশ্ন করব, প্রথমত তিনি যেহেতু সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেছেন, তার পক্ষে সাংবাদিক হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, এবং সাংবাদিকেরা সবাই সংবাদপত্রের লেখালেখির পাশাপাশি সাহিত্য চর্চাও করেন।
কিন্তু আমি দেখছি যে আপনি সাহিত্যের অনেকগুলি বিভাগে লেখালেখি করেন। আপনার কাছে আমি একটু জানতে চাইব যে আপনি এই তিনটা বিভাগ, কাব্য, গল্প সংকলন আর ছড়া, এই তিনটার মধ্যে কোনটা লিখে সব থেকে বেশি আনন্দ পান? অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে যে প্রশ্নটা করলেন আপনি, সেই প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমি একটু আজকে কবিতা আপা এবং আজকের এই আয়োজনে আসতে পেরেছি, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রথম আলো পরিবারের পক্ষ থেকে। প্রথম আলো পরিবারকে যখন উনি এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তখনই বলেছিলেন যে আমরা যদি আসি আমাদেরকে সময় দেওয়া হবে। সেভাবেই আমাদেরকে একটা টিম হিসেবে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে এসেছি, কেউ নিউ ইয়র্ক থেকে, কেউ নিউ জার্সি থেকে, কেউ মিশিগান থেকে। তো আমাদের আসলে এখানে এই টিম হিসেবে আসতে অনেকটাই বেগ পেতে হয়েছে, এতজন মানুষ একসাথে আসতে। যখন একজন বা দুজন কোথাও থেকে আসে সেটা একরকমের হয়, আমাদেরকে অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে। তো যাই হোক, ধন্যবাদ কবিতা আপাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে এভাবে আমন্ত্রণ জানানোর জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি আমার আপনার প্রশ্নের জবাবে যাই যে আমি সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স এবং মাস্টার্স। পেশাগত জীবনের শুরুটা আমার সাংবাদিকতা দিয়েই হয়েছে। আমি প্রথমত আজকের কাগজে কাজ করেছি, বাংলাদেশে থাকা অবস্থায় প্রথম আলোতে কাজ করেছি। পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বপ্রথম নিউজ পোর্টাল BangladeshInfo.com, তখনও নিউজ পোর্টাল আসলে নিউজ এজেন্সি হিসেবে স্বীকৃতি পায়নি। সেই সময় থেকে ওরা মিডিয়া অ্যাক্রিডিটেশনের জন্য চেষ্টা করছিল, BangladeshInfo.com সর্বপ্রথম। আমি সেই এজেন্সিতে কাজ করেছি এদেশে আসার আগে পর্যন্ত। তারপরে এখানে আসার পর পেশাগত জীবনে আমার অনেকটাই ব্রেক হয়ে যায়, কিন্তু পরবর্তী সময়ে আসলে লেখালেখির অন্য শাখাটাতে আমি শিফট করি কিছুটা। আমার ছাত্র জীবন থেকে বা স্কুল লাইফ থেকেই আমি কবিতা কিংবা ছোট ছোট গল্প এগুলো লিখতাম। আর যারা ছোট মানে লেখালেখির সাথে যারা জড়িত তাদের মধ্যে মনে হয় ছন্দের একটা ব্যাপার বা ছড়া, একটু ছন্দ করে কথা বলার এই জিনিসটা থেকেই থাকে। তো সেই হিসেবে আসলে ছন্দের নিয়ে বা ছড়া নিয়ে কাজ করার ব্যাপারটা এসছে। আপনার প্রশ্নটা ছিল যে তিনটা শাখার মধ্যে আমি কোনটা নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমি কবিতাই একটু বেশি লিখি, এটা নিয়ে লিখতেই আমার ভালো লাগে। গল্পগুলো অনেকটাই বাস্তব জীবনের লেখাগুলো, বাস্তব জীবনে ঘটে যাওয়া জিনিসগুলোকেই গল্প আকারে লেখার একটা চেষ্টা করেছি। ছড়া করেছি, তাও ব্যক্তিগত কারণে। কিন্তু কবিতা লিখতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেটাই আসলে ভালো লাগে, প্রথম স্থান। এই হচ্ছে প্রশ্নের জবাব আসলে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সুমি। আমি নিউ ইয়র্কেই থাকছি এখনো। আমি এখন যাব হচ্ছে রিতার কাছে। এইচবি রিতা প্রথম আলো পরিবারের অন্য সবার মতো আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ। এইচবি রিতা সম্পর্কে আমি একটু পরিচয় করিয়ে দেব প্রথমে। রিতা নরসিংদীতে জন্ম তার। 26 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নিউ ইয়র্কে 18 বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে শিক্ষকতা করছেন। টুরো কলেজ থেকে শিক্ষা ও শিশু মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 18টি, বাপরে বাপ, যার মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিচারণা। 2025 সালে প্রকাশিত হয়েছে তার 3টি নতুন বই, যার একটি 24 জুলাই ছাত্র জনতার বিপ্লব। রিতার কাছে রিতার আরেকটা পরিচয় হচ্ছে রিতা প্রথম আলো লাইভ, মনে হয় এটার নাম না, প্রথম আলো সাপ্তাহিক টক শো যেটা হয় সেটা প্রযোজনা এবং সঞ্চালন, টক অফ দ্য উইক নাম, ধন্যবাদ। সেটা তিনি প্রযোজনা এবং সঞ্চালনা করে থাকেন।
আমি বলবো, রিতা যখন কথা বলবেন আপনি একটু আপনার টক অফ দ্য উইক নিয়ে একটু কথা বলবেন। আর আরেকটা জিনিস, এটা আমার ব্যক্তিগত আম, আমি ব্যক্তিগতভাবে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে বইটি আপনি সম্পাদনা করেছেন জুলাই বিপ্লব নিয়ে, এইটার যে ভলিউম, এটা কত পৃষ্ঠার বই আমি বলতে পারবো না, আমার সাইজ দেখে মনে হয় 1000 পৃষ্ঠার বই এটা। আহ, এত বড় একটা উদ্যোগ এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কি করে করলেন, এবং কাদের লেখা নিয়ে বইটা আছে? একটা মুক্তধারা স্টলে আমি বইটা দেখেছি, একটু কথা বলবেন। আবার একটু মনে করিয়ে দিচ্ছি আমাদের সময় খুব সংক্ষিপ্ত, যত অল্প করে বলতে পারেন ভালো, তারপরে সময় থাকলে আমি আবার ফিরে আসবো। ধন্যবাদ আমার ইকবাল ভাই, ধন্যবাদ কবিতা আপু আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আমি আসলে যাই না, যেতে পারি না, তবে কবিতা আপুর জন্য আমি শুধু এই আজকে এত দূর থেকে এসেছি। এবং একটা কথা আমি বলি যে একটা মানুষ আসলে কীরকম হতে পারে, মানুষটার কি করছেন, তার ভাবনাটা কি, তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, একটা মানুষ কতটুকু নৈতিক অনৈতিক স্বার্থপর উদার, তার অনেকটাই আপনি তার আচরণে দীর্ঘ সময় ধরে যখন লক্ষ্য করেন তার আচরণে সেটা আসে। আমাদের কণ্ঠস্বর, আমাদের আচরণ, এগুলা আমাদের অনেকটাই প্রকাশ করে। তো আমি বলবো যে কবিতা দেলোয়ার এমনই একজন মানুষ যার আচরণ, যার উদারতা আমাকে এখানে টেনে নিয়ে এনেছে এবং ভবিষ্যতে আনবে। তো আপনি যে টক শোটা আকবর ভাই জানতে চেয়েছেন, আসলে আমি প্রথম আলো উত্তর আমেরিকাতে যুক্ত আছি শুরু থেকেই, লেখালেখি করছি, সাপ্তাহিক উত্তরের সাহিত্য পাতা সম্পাদনা করছি আমি। আপনারা যে কেউ চাইলে প্রথম আলো উত্তর আমেরিকার সাহিত্য পাতার জন্য লেখা পাঠাতে পারেন। আর সাপ্তাহিক যে টক অফ দ্য উইক অনুষ্ঠানটি, এটা প্রতি বৃহস্পতিবার রাত 9টায় হয়ে থাকে আমাদের এখানে। এটা সাধারণত আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস ডেভেলপের জন্য এই পর্বটা সম্পাদক আমাকে দিয়ে শুরু করিয়েছিলেন। আমাদের ফ্রিতে পরামর্শ, আমাদের রিয়েল এস্টেট, ইমিগ্রেশন, ল, শিশুদের নিয়ে আমাদের বাড়ি ঘর কেনা, কিংবা আমাদের চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান, আমাদের লয়ার, আইনি বিষয়, আমরা চেষ্টা করি সাহিত্য, সব কিছু এখানে আছে। প্রতি সপ্তাহে আমরা কাউকে না কাউকে এইভাবেই নিয়ে আসি যেন তাদের কোনো পরামর্শ আমাদের কমিউনিটির মানুষদেরকে উপকার করে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেফিনেটলি আপনারা ওয়েলকাম টক অফ দ্য উইকে। আমাদের টক অফ দ্য উইকে কিছু হোস্ট আছেন যারা নিরলস এখানে শ্রম দিচ্ছেন। তারা হচ্ছেন আমাদের ফরিদা ইয়াসমিন, রোকেয়া দীপা, সোহানা নাজনীন, আমাদের সাথে আছেন কুলসুম আক্তার সুমি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার শেষ প্রশ্নটা যেটা ছিল ইকবাল ভাই, আমার 24শে জুলাই বইটা নিয়ে, আসলে 24শে জুলাই ছাত্র জনতার বিপ্লব বইটা 988 পৃষ্ঠার বইটা, প্রায় 2.5 কেজি ওজনের। এটার মধ্যে 2টা পর্ব আছে। একটা পর্ব হচ্ছে জুলাই 1 তারিখ থেকে আগস্ট 5 পর্যন্ত প্রতিটা দিনের ঘটনা চিত্র, বাংলাদেশে কোন বিভাগে, কোন জেলায়, কোন ইউনিয়নে, কোন গ্রামে, কোন শহরে, কোন দিনে, ঠিক কতটা সময়, মধ্যরাত, সকাল, দুপুর, রাত, প্রতিটা ঘটনা চিত্র এখানে আছে। কি ঘটেছিল, কি ঘটার কথা ছিল না, এভরিথিং তথ্যসূত্র সহকারে আছে। বাংলাদেশের জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক তথ্যসূত্র সহকারে আছে। দ্বিতীয় পর্বে আছে আমার 31টা আর্টিকেল, যেটা সম্পূর্ণ আমার পর্যবেক্ষণ এবং আমার মতামত। জুলাই আন্দোলনটা কি ছিল আমার দৃষ্টিতে, আমি কি দেখেছি, সেটা 31টা পর্ব আর্টিকেল, সেটা আমার পর্যবেক্ষণ। তারপরে আছে আমাদের জুলাই আন্দোলনের চিত্র, ছবি আছে প্রায় 250-র মতো। 24শে জুলাই ছবি কি কি, যেগুলো প্রামাণ্য চিত্র বলা যায়, এবং আমাদের প্রবাসীদের ভূমিকা এখানে আছে, আমাদের প্রবাসী এখানে কি ভূমিকা রেখেছে। তো শেষে আমি বলবো যে আসলে অনেকে আমাকে জানতে চান যে এত বড় বইটা আপনি এত অল্প সময় কিভাবে করলেন। বিষয়টা হচ্ছে জুলাইয়ের এই সময়টাতে একেবারেই ঘুমাইনি, 2 থেকে 3 ঘন্টা আমি ঘুমিয়েছি। আমি প্রতিদিন কি ঘটেছে সেই ঘটনাগুলো, চিত্রগুলো তথ্য সহকারে আমি সাথে সাথে
নোট করেছি, আমি রাতভর সেগুলো লিখেছি, আজ এতটার সময় এটা ঘটেছে, কেন ঘটেছে। তো এইভাবেই আমি লিখতে লিখতে যখন 5ই আগস্ট চলে এলো, আমি দেখলাম যে ওয়াও, আমার তো একটা অনেক বড় কিছু হয়ে গেল। আমার ভাবনাগুলো এখানে ছিল, এবং এই বইটা নিয়ে আমি জুলাই 13 থেকে লেখা শুরু করেছি। ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত আমাকে এটাতে কাজ করতে হয়েছে, অসংখ্য করতে হয়েছে, এবং আমি বলবো যে এতটুকুই। আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন, আমাদের প্রথম আলো স্টলে আছে। আর অনেক বেশি কথা বলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, আপনারা ডেফিনেটলি আমাদের সাহিত্য পাতার জন্য লেখা পাঠাবেন, প্রথম আলো উত্তর সাহিত্য পাতা। ধন্যবাদ। আমার একটু মনে হয় ভুল ছিল, আমার ধারণা ছিল, আমি যেহেতু বইটা এখনো দেখিনি, জুলাই বিপ্লবের এই বইটা, আমার ধারণা ছিল একটা সংকলন, কিন্তু এটা পুরাটাই মনে হচ্ছে আপনার লেখা, তাই না? জি, এটা সম্পূর্ণটা আমার লেখা। হ্যাঁ, সর্বনাশ, মানে 6 মাসে কিংবা আরো কম সময়ের মধ্যে একটা প্রায় 1000 পৃষ্ঠার বই লিখে ফেলা সাংঘাতিক ব্যাপার। 7 মাসে আপনি 24 ঘন্টা থেকে বড় জোর 4 ঘন্টা আমার ঘুমের সময়, 6 ঘন্টা আমার পরিবারকে দেওয়ার সময়, 10 ঘন্টা বাদ দিতে পারেন, বাকি থাকলো কত, 14 ঘন্টা। সেই 14 ঘন্টার এভরিডে আমি বইটার উপর কাজ করেছি। অনেক অনেক ধন্যবাদ। আমি এরপরে যাব শেলির কাছে। শেলি জামান খানের পূর্বপুরুষের আদি নিবাস বিক্রমপুর, জন্ম পুরান ঢাকায়। ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 5টি, 3টি উপন্যাস এবং 2টি গল্প সংকলন। শেলি জামান খান একজন পুরস্কারপ্রাপ্ত লেখিকা। তার আবর্তন গল্প সংকলনটি সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেয়েছে 2020 সালে। শেলি জামান খান আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রথম আলো পরিবারের যাদেরকে আমি ব্যক্তিগতভাবে একেবারে শুরু থেকে চিনি, তার মধ্যে তিনি একজন। শেলি জামান খান শুধু সুলেখিকা নয়, শেলি জামান খান খুব অ্যাকমপ্লিশড একজন রিপোর্টারও। তো শেলি, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনি ইতিহাসের ছাত্রী, আপনি সাংবাদিকতা থেকে কি করে এলেন, এবং আপনার পেশাগত ব্যাপারটা আমাদেরকে একটু বলবেন, এবং দুটার মধ্যে কোনো সংঘাত আছে কিনা, না হলে আপনি সংসার, পেশা এবং সাংবাদিকতা, এই 3টা জিনিস আপনি কি করে ম্যানেজ করেন। এবং আপনাকে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি দেখি আপনি সামাজিক সার্কেলে আপনি অনেক বেশি ইনভলভ, আপনি ট্রাভেল করেন, আপনি খুব ভোকাল সামাজিক ব্যাপার স্যাপার নিয়ে। একটু আমাদেরকে সংক্ষেপে যতটুকু পারেন আপনার এই সমস্ত ব্যাপারগুলি আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ কচি ভাই। আসলে আমি খুব নগণ্য একজন মানুষ, তেমন সাংবাদিকতা যদি বলি, আসলে আমি সে অর্থে নিজেকে একজন সাংবাদিক মনে করি না। সেভাবে আমি আসলে সাংবাদিকতা জানি না, টুকটাক লেখালেখি করি, প্রথম আলোর সাথে আছি। আর নিজে যে লেখালেখিটা করি সেটা আমার ভালোবাসার জন্য, আমার নিজের মনের টানে আমি লিখি। আর এছাড়া আসলে তেমন কোনো পরিচয় আমার নাই। এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে কবিতা দিলওয়ারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। শুধু কবিতার ভালোবাসার জন্য আমি এই অনুষ্ঠানে আসার খুব এসেছি আর কি। তো অনুষ্ঠানটা খুব ভালো হলো, আশা করি প্রতি বছরই হবে, এবং আমরা প্রতি বছরই আসবো এবং আসতেই থাকবো। আরেকটি কথা একটু বলবো যে এই সময়ে আমাদের দেশে আমরা অনেক বিরোধ ভাঙা গড়ার ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশি জনগণের মাঝে এক ধরনের অস্থিরতা চলছে, কিন্তু তারপরেও যারা দল মত এবং ব্যক্তি সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসেন, দেশের জনগণের পাশে আছেন, ভালোবাসেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আমার নমস্য, আপনাদের সবাইকে আমার
অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের এই ভালোবাসার জন্য, দেশপ্রীতি এবং মানুষের পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে নমিত হই। আশা করি আমাদের ভালোবাসা অব্যাহত থাকবে আমাদের দেশের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শেলি, খুব ভালো লাগলো কথা শুনে। আমি এখন যাব হচ্ছে লিজার কাছে। লিজার ভালো নাম হচ্ছে বায়লা সেলিনা। লিজা কালকে রাত্রে একটা আড্ডা হচ্ছিল এবং সেই আড্ডাতে আমি শুনলাম যে লিজার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। কি বয়সটা বলবো? খুব কি বয়সে? লিজা মানে বলা উচিত, কারণ অ্যাকমপ্লিশমেন্ট জিনিসটা আসলে কারো যদি ইচ্ছা থাকে তাহলে এটাকে দমিয়ে রাখা খুব মুশকিল। লিজা বলছিল ওর 14 বছর বয়সে বিয়ে হয়েছে এবং শি ইজ ভেরি অ্যাকমপ্লিশড। সেই দেশে আসার পরে সে 2টো ব্যাচেলার ডিগ্রি করেছে এবং সাথে সাথে সে একজন উদ্যমী মহিলা। নারী স্বাধীনতা নিয়ে, নারী আন্দোলন নিয়ে অনেক কথা বলে না, কাজও করে এবং প্রফেশনাল লাইফেও সে অনেক অনেক বেশি ইনভলভড। জেটব্লু, রাইট? জেটব্লু এয়ারলাইন্সের এইচআরে কাজ করে লিজা এবং তার পাশাপাশি প্রথম আলোতে প্রচুর লেখালেখি করে, সাংবাদিকতা করে। তো লিজার কাছে আমার আসলে সাংবাদিকতা বিষয়ে আমি কাউকেই প্রশ্ন করতে চাচ্ছি না। আমি আসলে পত্রিকার সম্পাদককে আমি সাংবাদিকতা বিষয়ে প্রশ্ন করব। আমি লিজাকে জানতে চাই যে সংসার, প্রফেশনাল পেশা নিয়ে এবং তার সাথে লেখালেখি নিয়ে, তার সাথে সামাজিক আন্দোলন নিয়ে এতগুলি কাজ, আমি এই ধরনের একটা প্রশ্ন সুমিকেও করেছিলাম মনে হয়। আমি লিজার কাছেও একই ধরনের প্রশ্ন রাখতে যাব। আরেকটা কথা আমি বলি, আমি সাংবাদিকতা নিয়ে কাউকে কোনো প্রশ্ন করছি না, কিন্তু এর মানে এই না যে এটা নিয়ে কথা বলা যাবে না। অন্যেরা যেহেতু সবাই সংবাদপত্রের সাথে জড়িত, এটা নিয়ে কিছু বলতে চাইলে প্লিজ বলবেন। লিজা। ধন্যবাদ কবিতা আপু, আমাদেরকে প্রথম আলো পরিবারকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ কচি ভাই, আমার যে পরিচয় দিল সেটা আমার পরিচয় না। আমি সাংবাদিকতা করি না, আমি লেখালেখি করি। আগে করতাম, রিপোর্ট লিখে দিতাম ভাইজানকে, কারণ ভাইজান আমাদেরকে অন্যভাবে ট্রেন করেছেন। যাই হোক, অল্প কথায় বলি, আমি এদেশে যখন আসি তখন আমি অনলি 17 ইয়ার্স ওল্ড অ্যান্ড আমার যুদ্ধটা ছিল অনেক বিশাল। আমি সেই যুদ্ধটা শেষ করে আজকের এই আমার যে নামটা, সেটা আমি জানি না প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, বাট আমি কোনোভাবে সফল বাবা মার জন্য। আমার মা কিছুদিন আগে মারা গেছেন, আমার বাবা আছেন। আমার বাবার জন্য আমি এখন বাসায় থেকে কাজ করছি। তো লেখালেখিটা ওই বাবার পাশাপাশি আমি লিখি। আমার অনেক অভিযোগ ছিল যে আমি কেন ওনাকে নিয়ে লিখি না, সবসময় বাবাকে নিয়ে লিখি। যে কোনো কিছুতে আমার বাবা কেন আসে। তো আমি আমার মাকে প্রমিস করেছিলাম যে আমি ঠিক আছে এবার লিখবো তোমাকে নিয়ে। যে সময় আমি আমার মাকে নিয়ে লিখতে যাব তখনই আমার মা চলে গেলেন। তো এখন আমি আমার বাবাকে টেক কেয়ার করার পাশাপাশি, কাজ করার পাশাপাশি, 2টো সন্তানকে মানুষ করার বড় করার পাশাপাশি আমি এখন আমার মাকে নিয়ে লিখছি এবং আমি আমার মায়ের স্বপ্ন এবার পূরণ করব। আর ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী ভাই, উনি আমাদেরকে খুব ট্রেন করে রেখেছে যে অল্প কথা বলতে হবে, 30 সেকেন্ডের মধ্যে সব শেষ করে দিতে হবে। আমি সরি, আমি আর বলতে পারবো না, আমার ভয় লাগছে। ধন্যবাদ সবাইকে। এখন আমি যার সাথে পরিচয় করিয়ে দেব সে হচ্ছে দিনা ফেরদৌস। দিনা ফেরদৌস, যার হাতে আপনারা মাইক্রোফোন দেখছেন, সে হচ্ছে দিনা ফেরদৌস। এই বাচ্চা মেয়েটি, আমি বাচ্চা মেয়েই বলবো কারণ আসলে সে বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়েটি অসম্ভব গুণী একটি মেয়ে। আপনারা যারা তার লেখার সাথে পরিচিত না, কারণ তার বেশিরভাগ লেখাই সামাজিক মাধ্যমে আসে, ফেসবুকে।
কিছু লেখা প্রথম আলোতে ছাপা হয়েছে এবং হচ্ছে, এবং সেই কারণেই তার সংশ্লিষ্টতা হচ্ছে প্রথম আলোর সাথে। দিনা যে টপিক নিয়ে লেখে সেটা হচ্ছে সামাজিক এবং সাম্প্রতিক বিষয় আশয় নিয়ে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই দেশের বাচ্চা কি করে মানুষ করতে হবে এটা নিয়ে তার লেখা আছে, এবং আমি দুজন খুবই অ্যাডাল্ট বাচ্চার বাবা হিসাবে বলতে পারি যে ওই লেখাটা যদি আমি যখন বাচ্চা মানুষ করেছি এই দেশে তখন যদি পড়তাম, তাহলে এটা বলা যাবে না যে আমার বাচ্চারা আরো ভালো মানুষ হতো, আমার বাচ্চারা ভালোই মানুষ হয়েছে, তো ওইটা বলবো না। কিন্তু সত্যি কথা হচ্ছে যে এই লেখাগুলি পড়া উচিত এবং এই লেখাগুলি সংকলিত হয়ে একটা বই হওয়া উচিত। কারণ আমি এই দেশের প্যারেন্টিং সম্পর্কে কিছু কিছু ভয়াবহ কথাবার্তা শুনি, এবং সবার মন এত খোলা না। সংকীর্ণতা আমাদের সমাজে আছে, সংকীর্ণতা নিয়ে সংকীর্ণতার কারণে বাচ্চারা অনেক সাফার করে। তো আমি মনে করি যে এই জিনিসে আমাদের সবার কিছু কিছু ট্রেনিং নেওয়া প্রয়োজন। দিনা ফেরদৌস সম্পর্কে আমি বলি যে আমার কাছে যেটা লেখা আছে সেটা পড়ি, আমি প্রায় বলে ফেলেছি। দিনা ফেরদৌস লেখালেখি করেন নারীদের অধিকার, নারীর সংকট এবং নারীদের বিরুদ্ধে বৈষম্য নিয়ে, এবং প্যারেন্টিং নিয়েও আমি সেটা বলেছি। তার লেখালেখির মূল ক্ষেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, বিভিন্ন সাময়িকী, নিউজ পোর্টাল এবং প্রথম আলো উত্তর আমেরিকা। ছোট গল্প লেখা এবং বই রিভিউ দিনার অন্য প্রিয় লেখার বিষয়। সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয়। দিনার ব্যক্তিগত পছন্দের মধ্যে রয়েছে ছবি আঁকা, আবৃত্তি করা, বই পড়া। পড়াশোনা হচ্ছে আইন বিষয়ে স্নাতক, এবং শেষ দুটো শব্দ হচ্ছে বাড়ি সিলেটে। সেটা সম্পর্কে আমি অবশ্য পরে একটু কথা বলবো। এখানে যতগুলি মানুষ বসে আছে এর মধ্যে সিলেটের মানুষ অনেকগুলি, তো সেটা পরে বলবো। দিনা একজন সিলেটি। দিনা, তুমি একটু যেটা নিয়ে লেখালেখি করো, সামাজিক বিষয় নিয়ে, নারী অধিকার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, এটা সম্পর্কে একটু সংক্ষেপে বলো। শুভ বিকেল, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবিতা আপুকে এত চমৎকার আয়োজনে আমাকে আমার প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য। তোমরা আর যাই করো আমাকে বকা দিও না, কারণ আমি তোমাদের সময় কেটে দিচ্ছি এই জন্যে, কিন্তু আসার জন্যে অনেক আমার আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ কুচি ভাই। তো আমি এই যে নারীদের নিয়ে লেখালেখি করি, আসলে নারীদের এই সমাজে অনেক সমস্যা আছে। নারীরা কথা বলতে পারে না। আমি যেটা, নারীরা অনেক কিছু বলতে চায়, বলতে গিয়ে নারীরা বলতে পারে না। যে বলতে না পারা কথাগুলো আমি চাই আমার মতো করে মানে সহজ ভাষায় বলতে। আমরা বন্ধু হয়ে পড়ি। আমার সৌভাগ্য। তো আমি চাই নারীরা বলুক, নারীরা নিজেদের কথা নিজেরা বলুক, কারণ নিজের কথা নিজে যেভাবে বলতে পারে আসলে অন্যের পক্ষে এতটা মানে সম্ভব না। এত সে যেটা ফিল করে এটা আরেকজনের পক্ষে ফিল করা সম্ভব না। আমি বলি আমার অনুভূতি থেকে। তো সবাই যদি বলে সবার কথা নিজেদের মতো করে বলে, তাহলে কিন্তু নারীদের সংকট অনেকটা মানে কেটে যাবে। বলতে পারলে অনেক সংকট কেটে যায়। যেমন আমি আসলে কথা বলতে পারি না, আমি লিখতে পারি। তো এই যে মানে নিজের মতো করে বলার কারণে হয়তো বলতে পারছি। তো আমি আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রথম আলো উত্তর আমেরিকার একজন সদস্য। আর প্রথম আলো উত্তর আমেরিকার অনেকগুলো প্রোগ্রাম হয়, আমাকে তারা ইনভাইট করে, আসলে আমার যাওয়া হয় না। আর একই মঞ্চে তারা তাদের শহর ছেড়ে আমার শহরে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই একই সাথে যে মঞ্চ ভাগ করে নিতে পারছি, আমি ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দিত। আর ধন্যবাদ কুচি ভাই। তোমার শহরে আসতে পেরে আমরাও খুব আনন্দিত। তোমাদের সবার জন্য, ভার্জিনিয়ার সবার জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ দিনা। আমার পাশে, একদম পাশে, বা পাশে বসে আছেন রোকেয়া দীপা। রোকেয়া দীপার পরিচয় অনেক লম্বা করে দেয়া যায়, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি খুব সংক্ষেপেই দিব। রোকেয়া দীপার জন্মস্থান ঢাকা মোহাম্মদপুর। পেশায় তিনি ইন্টেরিয়র ডিজাইনার। ঢাকা ব্যাংকে একসময় কাজ করতেন। বর্তমানে উত্তর আমেরিকার প্রথম আলোর সাংবাদিক। প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি, তাই না? 3টি। আমার কাছে 2টি বইয়ের নাম আছে, একটির নাম জোনাকি পোকা, একটির নাম বিষণ্ণ বিহঙ্গ। রোকেয়া দীপার আরো কিছু পরিচয় আছে।
তিনি সাংবাদিকতার পাশাপাশি আরেকটি কাজ করেন, তিনি আমেরিকার শিল্পঘর নামে পত্রিকার একটি পাতা সম্পাদনা করেন। আর আরো কিছু কাজ করেন, তিনি আর্ট এবং ক্রাফট নিয়ে কাজ করেন। তো রোকেয়া দীপার সাথে আমার আগে পরিচয় ছিল না, আজকেই পরিচয়, অন্যদের সাথে আমার বহুদিনের পরিচয়। রোকেয়া দীপা, আপনি সাংবাদিকতার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কি কাজ করেন, কিভাবে আর্ট অ্যান্ড ক্রাফটে ইনভলভ হলেন? সেটা সম্ভবত আপনি ইন্টেরিয়র ডিজাইনার বলেছেন, আপনি প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইনারের কাজ করেন না কিনা সেটাও একটু আমাদেরকে বলেন। আর আমেরিকার শিল্পঘর পৃষ্ঠাটি কি একটু সবাইকে যদি বলেন। ধন্যবাদ ইকবাল ভাই। আসলে আমার শুরুটাই গন্ডগোলের। আমার সাবজেক্ট ছিল বোটানিতে মাস্টার্স করা, কিন্তু আমি জব করলাম ঢাকা ব্যাংকে। ওখান থেকেই মানে ব্যাংকিং শেষ করে দেশে যখন আসলাম জব নিয়েই এসেছিলাম। তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, কার অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে আর আমার অফিসিয়ালি জব ওইভাবে করা হয় না। আর ইন্টেরিয়র ডিজাইনারটা শখ করেই করা ছিল, দেশে অনেক কাজ করেছিলাম আমি। আর এখানে এসে শখের যে কাজগুলো সেগুলো আর মানে থেমে থাকেনি, ওটা নিজের জন্যই করা হয় বা নিজেদের কাছের মানুষের জন্য আমি করে থাকি। ছবি আঁকি একান্ত শখে, আর ক্রাফটের ওই মালা বলেন বিভিন্ন জিনিস করেন, এগুলো শখের কাছের মানুষদের গিফট করার জন্যই করি সাধারণত। আর শিল্পকর পাতা নিয়ে যেটা বলবো, সেখানে আমাদের শিল্পীদের নতুন নতুন শিল্পী বা নতুন নতুন মুখের উত্তরণের প্রথম আলো চায় তাদেরকে নিয়ে লিখতে। সেই পাতাতে তাদের গল্পই থাকে, নৃত্যশিল্পী হোক, আবৃত্তি শিল্পী, অথবা যে কোনো শিল্পী। তো প্যাটিনে এসে ভালো লাগলো, এখানে অনেক ধরনের শিল্পীদের আমরাও শুনলাম, ছোট একটা মেয়ে গাইলো, মন ভরে গেল। আমরা চাইবো তাদেরকে নিয়ে লিখতে উত্তর আমেরিকার প্রথম আলো শিল্পঘরের পাতায়। আপনাদের জন্য আমাদের পাতার অপেক্ষা করছে। সবাইকে অনেক অনেক ভালো লাগা, সময় খুবই অল্প, ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দীপা। আমি এরপরে যার কাছে যাচ্ছি তার আগে একটা কথা বলতে চাই। সিলেটি নিয়ে কথা বলছিলাম, দিনা সিলেটি, আনোয়ার ইকবাল কোচি সিলেটি, এরপরে যার হাতে মাইক্রোফোন গেছে তিনিও সিলেটি, আরো সিলেটি এখানে বসে আছেন। হ্যাঁ, না না, আমরা গ্রিন কার্ড হতে পারে কিন্তু সিটিজেন। আচ্ছা, হেলালুদ্দিন রানা, তিনি দীপার পাশে বসে আছেন। তিনি মিশিগানে বসবাস করেন, এর আগে বসবাস করতেন সিলেটে, তাই না? নিউ ইয়র্কে, তারও আগে সিলেটে নাকি? আচ্ছা, রানা বিখ্যাত ছড়াকার এবং তিনি কবিতা লেখেন। তার থেকে বড় পরিচয় হচ্ছে তিনি একজন সংবাদ কর্মী। সেটা শুধু প্রথম আলোর সাথে জড়িত থাকার কারণে নয়, তিনি সিলেটে একটি জাতীয় পত্রিকার ব্যুরো চিফ ছিলেন, সিলেট প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন, মিশিগান প্রেস ক্লাবের আপনি মনে হয় সভাপতি ছিলেন এবং এখনো আছেন। আচ্ছা, এবং তিনি একটি জাতীয় দৈনিকের এই দেশের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, সম্ভবত মিশিগানের প্রতিনিধি হিসাবে। রানা টিভি এবং বাংলাদেশ রেডিওর সাথে, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ রেডিওর সাথে জড়িত ছিলেন। তিনি গীতিকার হিসাবে খ্যাতি অর্জন করেন এবং তিনি এই সময়ে ওনাকে নিয়ে আমরা ডিবেট করছিলাম যে ওনার পরিচয় কি দিব, সাংবাদিক না ছড়াকার। তো আমি অনুরোধ করব আপনি খুব সংক্ষেপে আপনার নিজের সম্পর্কে কিছু বলে আপনি আপনার একটা ছড়া আমাদেরকে শোনাবেন। আমি ঘড়িতে দেখতে পাচ্ছি আর 6 মিনিট সময় আছে, আমাকে আরো দুজনের কাছে যেতে হবে। ধন্যবাদ কচি ভাই, সুধীমণ্ডলী, সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা। আমি প্রথমেই যাকে ধন্যবাদ জানাবো তিনি আমার পাশে বসে আছেন, প্রখ্যাত সাংবাদিক, আমার বন্ধু, উত্তর আমেরিকা প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী। আমাদের সম্পর্ক 4 দশকেরও বেশি সময় ধরে। আসলে আজকের এইখানে আমি বসে আছি ইব্রাহিমের জন্য। তিনি আমাকে ইনসিস্ট করে নিয়ে এসেছেন, তো আমি আমার ব্যস্ততার মধ্যে এসেছি। ওনার ডাকে সাড়া না দিয়ে পারা যায় না, উনি তেমনই একজন মানুষ। তা আমি মূলত একজন পেশাজীবী সাংবাদিক ছিলাম দেশেও, এবং এখানে এসেও আমি সাংবাদিকতায় জড়িত আছি। আর কচি ভাই যেটা বললেন, কচি ভাই হচ্ছে আমাদের
বড় ভাই আমাদের অগ্রজ, তিনি একসময় সিলেটে মাতিয়েছেন, লেখালেখি করেছেন। না, ওনার বিশাল পরিচয়, আমি আর সেদিকে যাচ্ছি না। তো আপনি একটা ছড়া বলতে বলেছেন আমাকে, আমি তো প্রস্তুতি নিয়েছিলাম কবিতা শোনাবো। আমার কিন্তু সেই 70 দশক থেকে লেখালেখি, আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ছড়াটা একটু বেশি লেখা হয়েছে। আপনি সিলেটি ছড়া শোনান আমাদেরকে। সিলেটি ছড়া তো আমি লিখি না। এটা কি না, আছে অনেকে লেখে সিলেটি ভাষায়। তারেককে পাঠা আমার কাছে। তারেককে বল আমি ডাকবো। জি, আমার ছোট্ট একটি কবিতা শোনাবো সময়ের জন্য। আমার কবিতার নাম বিকেল বিলাস। গিটারে চলে না আঙুর, সুর হারিয়ে যায় দূর। প্রেম কি পুরনো হয় দিনে দিনে, তুলো জমে তারে। বিলাপে বিকেল কোড়ালে ঘুমটায় সন্ধ্যা আসে ধীরে। সুলেখা বন্ধ করে চিরচেনা মনের দুয়ার, নাকি খুলে দে খিড়কি, বাতাস চাইতো তার। বর্ষার সন্ধে আনে মেঘের আকাশ ভর্তি জল। জানি সুলেখার নয়ন মানে না আর এমন প্লাবন। দুই নদী দুই দিকে চলে যায়, সুরমা কুশিয়ারা। বরাক রাখে না খোঁজ, বাঘ হয়ে যায় দুই দেশ। বুক ভাঙা সুলেখা জানে সব, দুই পারে দশের খবর। ধন্যবাদ। খুব খুব সুন্দর রানা, অনেক অনেক ধন্যবাদ। মাইক্রোফোনটা একদম শেষে পৌঁছে দিলে। যার হাতে মাইক্রোফোন গেছে তাকে আপনারা সবাই চেনেন। আমরা একই এলাকায় বসবাস করি এবং আমাদের এই এলাকাটা হচ্ছে সুবীরের এই এলাকাটা হচ্ছে মেরিল্যান্ড। আমরা যদিও ভার্জিনিয়াতে থাকি, কিন্তু আমরা বৃহত্তর ওয়াশিংটন ডিসির প্রতিবেশী, একই সাথে থাকি। সুবীর কাশ্মীর পেরেরার জন্ম কালীগঞ্জ, গাজীপুর। লেখালেখির সূচনা শিক্ষা জীবনের শুরুতেই নাগরি সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তার শিক্ষা জীবনের শুরু। কবিতা দিয়ে সাহিত্য জীবনের সূচনা হলেও পেশাগত জীবনে এক যুগ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের সময় গদ্য ও রিপোর্টিং এর জগতে প্রবেশ করেন। লেখালেখির সেই যাত্রা চলমান রয়েছে প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের সঙ্গে যুক্ত থেকে। এককভাবে তার 3টি কাব্যগ্রন্থ এবং বাংলাদেশ ভারত যৌথ হয়ে প্রকাশিত মোট 11টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিংয়ে বসবাস করছেন। সুবীর, আমি আপনাকে অনুরোধ করব খুব সংক্ষেপে কিছু বলার জন্য, কারণ আমি শেষ কথা সেভ করে রেখেছিলাম ইব্রাহিম চৌধুরীর জন্য। আমি দেখছি ঘড়িতে সময় ফুরিয়ে যাচ্ছে, প্লিজ। আমি প্রথমে ধন্যবাদ জানাই কবিতা আপাকে এবং কচি ভাইকে। তো আমি 30 সেকেন্ড সময় নিব, কারণ আমাদের যিনি বড় ভাই এবং আমরা বলি গুরু আমাদের প্রথম আলো পরিবারের, আমি ওনাকে একটু সময় দেবো। 30 সেকেন্ডের মধ্যে শুধু একটু কথাই বলি। আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে কালীগঞ্জ যাচ্ছি, খুব ছোট, এবং দলিল লেখে যেখানে ঠিক ওইখানে গেলাম। তো গিয়ে দেখি যে তাদেরকে যারা দলিল লেখে তাদেরকে ব্যান্ডারও বলে, বা অনেকে এখানে বলে যে লেখক। তা আমার বাবা বলতেছিল যে আমাকে যে এরা লেখক। আর ঠিক ওই সময়ে আমাদের কালীগঞ্জে একজন বিখ্যাত, ওই সময়ের জন্য বিখ্যাত, আমি শব্দটা শুনলাম, আমার বাবা বললো যে কালীগঞ্জের ইন্দু, আপনারা সবাই অনেকে নামটা জানেন, যে একজন কুখ্যাত ডাকাত ছিলেন। তো সে যদি মানুষ কোপাতে কোপাতে বিখ্যাত হয়, তাহলে তুই কেন কিছু করতে পারবি না। তো সেই শব্দটা আমি মনে রাখলাম, অনেকদিন মনে রাখলাম। একটা সময় পড়তাম, পড়তে পড়তে মনে হলো যে ইন্দু যদি মানুষ কুপিয়ে কুখ্যাত বা বিখ্যাত হয়,
তাহলে আমি কেন কলম ধরে কিছু করতে পারবো না। সেই থেকেই আমার লেখালেখি যাত্রাটা শুরু, এবং আমিও একজন অ্যাকাউন্টিংয়ের ছাত্র সে হয়ে আমি ঠিক তার কাজও করেছি আমার ব্যতিক্রম লাইনে, এবং আমার লেখালেখিটা ঠিক তার উল্টো দিকে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুবীর। এই অনুষ্ঠানের সময় পেরিয়ে যাওয়ার মূল ক্রিমিনাল হচ্ছে আমি একটু বেশি কথা বলেছি, আমি জানি, এবং আমি খুবই দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যার সাথে আমার আলাপ না করলেই নয়, তার সাথে আলাপ করতেই হবে, এবং এই জন্য আমি কিছুটা সময় ধার চেয়ে নিয়েছি অনুষ্ঠানের পরিচালকদের কাছ থেকেই। পরিচয় করিয়ে দিচ্ছি যার সাথে, তার নাম ইব্রাহিম চৌধুরী। তিনি সাংবাদিক ও লেখক, আরেক সিলেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করেছেন। 80-র দশক থেকে আজকের কাগজ, ভোরের কাগজ ও প্রথম আলোর সঙ্গে সাংবাদিকতা। বর্তমানে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক। সর্বশেষ গ্রন্থ গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া, এই বইটি প্রথম আলোর টেবিলে আছে, আপনারা দেখতে পারেন। আর নিজের পিঠ নিজের না চাপড়ে পারছি না, এই বইটির প্রচ্ছদটি আমার করা। তো ইব্রাহিম চৌধুরী, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই, আসলে আপনার জন্য অনেক প্রশ্ন আমি জমিয়ে রেখেছিলাম, হ্যাঁ, কিন্তু সেগুলিতে না গিয়ে আমি কুইকলি একটা প্রশ্নতে যাই। সেটা হচ্ছে যে নিউজ কি আমরা জানি, এবং জনাব ট্রাম্পের কারণে এবং আরো বিভিন্ন কারণে আমরা ফেক নিউজ নামে আরেকটি কথা শিখেছি রিসেন্টলি। আপনি একটু নিউজ আর ফেক নিউজ নিয়ে আমাদেরকে কিছু বলেন। অনেক ধন্যবাদ আনোয়ার ইকবাল কোচি। আমি সম্পাদক পত্রিকার সম্পাদককে কেউ প্রশ্ন করে না, প্রশ্ন করলে এই সম্পাদক সাহেব কেমনি ঘুরিয়ে দিতে হয় এটা জানে। এবং এই বিশ্বের সবচেয়ে বড় ছোট লোক হচ্ছে পত্রিকার সম্পাদক, যারা রিপোর্ট লিখে দেন, যারা কবিতা লেখেন। আনোয়ার ইকবাল কোচি আমার বড় ভাই হলেও তার লেখাটা 2 প্যারা কেটে দেওয়ার ক্ষমতা আমি রাখি। তো আমাকে আপনি প্রশ্ন করবেন আর আমি এটা সরাসরি উত্তর দিয়ে দেব, আশা করাটা একটু বেশি হয়ে গেছে। বলে রাখি, আমার বাড়ি সিলেটে, আমার বাংলা ভাষা শিখতে হয়েছে। আমার ছোটবেলা, আমার জন্মের পর আমার মা প্রথমে মানে আমি পাকিস্তান আমলের জন্ম, তো আমার এই যে এসাহায় হুজুর ছিলেন, ওনার কাছে আমি ধর্ম শিখতে যেতাম। তারপরে আমি ধর্ম শিক্ষার পরে আমার মা পাঠাইতেন এবার বেঙ্গলি স্যারের কাছে যাও, ওনার বাড়ি বরিশাল। এরপরে মানে বাংলাটা আমাকে শিখতে হয়েছে, বিশ্বাস করেন। আমি তখন যদি আমি স্পেনিশ শিখতাম আমার এটা অনেক কাজে লাগতো। আচ্ছা, কিন্তু আমার সারা জীবনে এই বাংলা ভাষা নিয়েই বসবাস আমার। আমি মানে 40 বছর থেকে সাংবাদিকতা করি, এবং আপনারা যারা সংবাদপত্রে কাজ করেন তাদের অনেক দুঃখ কষ্টের গল্প শুনবেন। আর আমি ছোটবেলা মাস্টার হতে চেয়েছিলাম। তো এটা মানে আমার গ্রামে গৃহস্থ বাড়িতে আমার জন্ম। আনোয়ার ইকবাল কোচি আমার এক সম্পর্কে বোন বিয়ে করেছেন, তো উনিও একটা ভুক্তভোগী। তো আমার মানে মাস্টার মানে আমার বোন যাদের বিয়ে করেছেন, আমার অনেক বোন, আমার বাপের 3য় বিয়ের সন্তান আমি। তো আমার বোনের সংখ্যা বেশি। তো আমার বোন জামাইদের যখন পাই আমি বলি কেমন আছে ভাই, একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তো যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো বাংলা ভাষাটা আমি আয়ত্ত করতে পেরেছি দেখেই আমি তখন ওই টেলিভিশনে মানে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, তো যেদিন করলাম 77 সাল, তখন মানে সিলেট শহরে এসে নামছি। তো আমি দেখি মেয়েগুলো তাকায়ও না আমার দিকে। তখন মানে টেলিভিশনে একটা বিতর্ক করা এটা অনেক বড় ব্যাপার। তারপরে বললাম যে এটা তো হবে না, আমাকে ক্রমাগত যেতে হবে। তো আমি বেশ কিছু টেলিভিশনের প্রোগ্রাম করলাম, পরে দেখি মানে এখন লোকজন আবার তাকাতাকি করে। তারপরে মানে মাস্তান হতে ব্যর্থ হয়ে তো মানে কি করব, পরে দেখলাম এই সাংবাদিকতা করে যা লিখে দেয় সম্পাদকরা কেটে দেয়। তো আমার শুনে ভাগ্য আমার সবসময় অনুকূলে কাজ করে, আমি একদম সম্পাদক হয়েছি। এখন এই যে এখানে বসা থেকে যত রতি মহারতি এদেরকে আমি ছড়ি ঘুরাই। আমি যখন কথা বলি এটাই ফাইনাল। সম্পাদকদের রুমে কোনো গণতন্ত্র নাই। এটা যারা লেখালেখি করেন, যারা ওই পত্রিকার পরিবেশটা জানেন, সম্পাদকরা খুব ছোট লোক হয়, মানে সে ওই বড় লেখাটা ছোট করতে পারে। তো এই কাজটাই সারা জীবন করতে করতে তার যে উদার একটা ভাব আছে এটা নষ্ট হয়ে যায়। এই কথাটা আবার আমার স্ত্রী খুব ভালোবাসেন শুনতে। আর আমি গত 30 বছর থেকে আমি এক সময় মেট্রো বক্তৃতা দিতাম, মাইক পাইলে একবার ছাড়তাম না। তো গত 30 বছর থেকে আমি 2 মিনিটের বেশি আর কথা বলতে পারি না।
যখনই বলতে যাই বাসায় প্রায় আওয়াজ উঠে, বক বক কি বন্ধ করলা? তো এই যে বন্ধ করার যে প্রক্রিয়া 2 মিনিটের বেশি আর কখনো করতে পারি না দেখে আর আমি কথাও বলতে পারি না। ঠিক 2 মিনিটে আমার কথা শেষ হয়। আমাদের পত্রিকার এই ভাই বোনেরা যারা আছেন সবাই 1 মিনিটের মধ্যে কথা শেষ করবেন, এর জন্য একটা ট্রেনিং দেওয়া আছে। আর আমার লেখালেখির কাছে আমি কারো কাছে কৃতজ্ঞ না। আমার স্ত্রী আমার লেখালেখি দেখে সবসময় বলে, কি ছাই পাস লেখো, এগুলো কে পড়ে? তো আমার প্রেরণার জায়গা নাই। আর আমার বন্ধু বান্ধব যারা, এরা ফেসবুকে আমার লেখা দেখে কয়েকটা মেয়ে ওইখানে লাইক দিছে, আবার সে লাইক দেয় না, ধরা পড়ে যাবে। এই জেলাস বন্ধু বান্ধবদের কাছেও আমি কোনোভাবেই ঋণী না, কিন্তু আমি ঋণী না। সুতরাং আমি আমার মনের আনন্দেই লিখি। এবং আমার সবচেয়ে বইয়ের বড় ক্রেতাকে জানেন, তার নাম হচ্ছে পিটার। এই বিশ্বাস করেন, এই সে এক রকমের ব্লাইন্ড বাংলাও জানে না। আপনাদের এই ডিএমবি এলাকায় থাকে, সে আমার একটা আমেরিকান বন্ধু। এই আনোয়ার ইকবাল কোচির সামনে আমার $1000 দিয়ে বই কিনে আনিছে। এবং সে আমার বন্ধুত্বের কারণে এই লুট কিনছে। আমি বললাম, তুমি যে বই নেও এটা কি করে ফালাই দেবো, কিন্তু তুমি তো টাকা পাইলা। তো আমার বই মানে প্রথম প্রকাশকরা আমাদের মতো এই সাধকদের বিষয়টা ভিন্ন। আমাদের 500 পত্রিকা। তো আমার প্রতি বছর আমাকে ফোন করে, পিটার যে তোমার বই বেরিয়েছে, আমার কাছে কিছু বই পাঠিয়ে দাও। আমি একটা বান্ডিল করে আমি আবার একটা কায়দা করি। আমি তো সরাসরি বিক্রি করি না, আমার একটা এজেন্ট আছে, তার মাধ্যমে দিতে হবে। তো এইসব কায়দা কানুন করে সে আমার একটা চেক পাঠিয়ে দেয়। তো আমার একমাত্র ক্রেতা যে বাংলা ভাষা জানে না, বাংলা ভাষাও পড়ে না। আমার কথা প্রায় শেষ। আমি শুধু একটা বলতে চাই, এই যে আপনারা যারা ডিএমবি বিভাগে চাকরি করেন, আমি ভুল বুঝছেন না আমাকে, আমার একবার সুবীর নিউজ পাঠিয়েছেন এখানে ডিএমবিতে কি না কি হয়েছে। তো আমি আমার কিছু সাব এডিটর ঢাকায় থাকেন, সেই রিপোর্ট পাঠাইছি। তো আমার সাব এডিটর একজন, মানে সেটা আমার সম্পাদনা করবে, সে বলছে মানে আজকে ইব্রাহিম জীবনে গাঁজা খাইছে। বলছে যে ডিএমবি লোক। হ্যাঁ, কথা শেষ। আমরা এই ডিএমবিতে যারা কাজ করেন, আপনারা অনেক সমৃদ্ধ। আমরা নিউ ইয়র্কে প্রতিদিন অনুষ্ঠান করি, কিন্তু এরকম দর্শক, এরকম আলোকিত মানুষের কাছে প্রথম আলোকে ইনভাইট করার জন্য কবিতা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আনোয়ার ইকবাল কোচি, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বোপরি আপনাদের পাশেই আছি, পাশেই থাকবো, আমাদের সাথেও থাকবেন। রুকিয়া ভাই যদি একটু আসে না সাধক, আমরা আপনাদের সাথে একটু ছবি উঠাইতে চাই প্রথম আলো পরিবার। আমাদের ইব্রাহিম চৌধুরীর জিকাইলাম কি তার মাত্র কি তার, এটা ট্রান্সলেশন হচ্ছে ইব্রাহিম চৌধুরীকে আমি কি জিজ্ঞেস করলাম আর কি বললো। মানে সম্পাদক এবং আইনের ছাত্র দুইটা মিলায় মানে সাংঘাতিক কঠিন একটা ব্যাপার দাঁড়িয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি মানে নিউ ইয়র্ক থেকে এত দূরে এসে, মিশিগান থেকে এসে আমাদের সাথে যোগ দেওয়া, আলেকজান্দ্রিয়া থেকে এসে এবং মেরিল্যান্ড থেকে এসে, এত দূর থেকে এসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কষ্ট করে আসেন। আমাদের ভাই সবসময় ছবি